গল্পের নাম শহীদের মা। গল্পকার সমরেশ বসু। পাঠ করছি চুমকি সরকার। শরীরের মধ্যে যেন কেঁপে উঠল। বিমলা চোখ বুজলেন। তার যেন স্পষ্ট মনে হলো পেটের মধ্যে কি একটা নড়ে উঠল। চোখ বুজে ঠোঁটে ঠোঁট টিপে পেটের মধ্যে নড়ে ওঠাটা অনুভব করতে চাইলেন। সামনের উনুনে তরকারি চাপানো, চড়বড় করে শব্দ হচ্ছে। জল নেই, এখুনি কড়াই লেগে পুড়ে যাবে। বিমলা তথাপি নড়তে পারলেন না। সমস্ত অনুভূতি দিয়ে নিজের গর্ভে যেন কান পেতে রইলেন। আর তার বুকের মধ্যে যেন নিঃশব্দে বাজতে লাগলো, বাদল, বাদল রয়েছিস? পর মুহূর্তেই তার শরীরটা আরেকবার কেঁপে উঠল। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। চোখ খুলে উনুন থেকে কড়াটা নামিয়ে উঠে দাঁড়ালেন। চোখের দৃষ্টিতে একটা ব্যাকুল অস্থিরতা। বাইরের দিকে কান পেতে কিছু যেন শুনতে চাইলেন। তারপরে দরজার দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালেন। তরকারিটা ওভাবে ফেলে গেলে নষ্ট হয়ে যাবে। উনুনের কাছে নামানো কড়াটার দিকে একবার তাকালেন, কিন্তু বিমলা স্থির থাকতে পারলেন না। নষ্ট হয় হোক, কাঁচা থাকুক, ছাই হয়ে যাক। চোখ ফিরিয়ে নিয়ে রান্নাঘরের বাইরে এলেন। আকাশে ঘন মেঘ, পূবে বাতাস বইছে। উঠোনের একধারে টগর গাছটা বাতাসের ঝাপটায় নুয়ে পড়ছে। 1 বছরের শিউলি গাছটাও মাটিতে নুয়ে পড়তে চাইছে। বাড়িটা নিঝুম। কাঠের ফ্রেম, টিনের দেওয়াল, মাথায় টিনের চাল। মনে হয় বাড়িতে কেউ নেই। তথাপি বিমলা যেন পা টিপে টিপে উঠোনে নেমে এলেন। পাশের বাড়িতে কণার মা যেন কাকে কি বলছে। বিমলা ফণি মনসার বেড়া ডিঙিয়ে সেদিকে একবার দেখলেন। কণাদের বাড়িটা দেখা যায়, লোকজন দেখা যায় না। তিনি চোখ ফিরিয়ে আবার ঘরের দরজা খোলা বাড়িটার দিকে তাকালেন। কারোর কোনো সাড়া শব্দ নেই। বাতাসে তার মাথার চুল কপালে পড়ছে। দূর থেকে দেখলে কাঁচা চুল বলে মনে হয়, কিন্তু পাক ধরেছে। চওড়া সিথিয়ে বাসি সিঁদুরের দাগ, হাতে শাঁখা নোয়া আর বিবর্ণ কয়েক গাছা সোনার চুড়ি। সেমিজের ওপরে খয়েরি পাড়ের সাদা শাড়ি, ময়লা হয়েছে, হলুদের দাগ লেগেছে। প্রৌঢ় বয়সেও শরীর বেশ শক্ত। মুখের রেখাতেই বয়সটা যেন বাড়িয়ে দিয়েছে। দেখলে মনে হয় অল্প বয়সে সুশ্রী আর সবল ছিলেন। এখন তার চওড়া শরীর যেন শক্ত আর কঠিন। বিমলা কয়েক মুহূর্ত উঠোনে দাঁড়িয়ে রইলেন। তারপরে সামনের দিকে না গিয়ে রান্নাঘরের পিছনে গেলেন। ফণি মনসার বেড়া ঘেঁষে বাড়ির পেছন দিয়ে এগিয়ে চললেন। ঘরগুলোর পেছন দিকের সব জানালাই বন্ধ। ঘর যেখানে শেষ, কোণে একটা জবা ফুলের গাছ। বিমলা দাঁড়ালেন। সামনে রাস্তা, উত্তর দক্ষিণে লম্বা। কলোনির রাস্তা, পাকা না ঘ্যাস ছাইয়ের রাস্তা। বিমলা উত্তর দিকে মুখ ফিরিয়ে তাকালেন। উত্তর দিকে রাস্তা যেখানে পশ্চিমে মোড় নিয়েছে, সেই দিকে তাকালেন। যেখানে মোড়ের এক পাশে কয়েকটা ইট এক জায়গায় এখনো জড়ো হয়ে পড়ে আছে, সেইখানটা দেখলেন। ওখানে শহীদ বেদি হয়েছিল। কয়েক মাসের মধ্যে ভাঙতে ভাঙতে গোটা কয়েক ইটে এসে ঠেকেছে। কেউ তুলে নিয়ে গেলেই আর কোনো চিহ্ন থাকবে না। কারা বেদিটা ভাঙল, ইটগুলো কোথায় গেল, কেউ জানে না। বিমলা দেখেছেন প্রথম প্রথম পাড়ার একটা কুকুর বেদিটার গা ঘেঁষে শুয়ে থাকত। এখন থাকে না। গোটা কয়েক ইট ছাড়া আর কিচ্ছু নেই। বিমলা আপন মনে মাথা নাড়লেন। তার ঠোঁট নড়ল। না, বাদল ওখানে নেই। বাদলকে শ্মশানেই দাহ করা হয়েছিল। 3 মাস আগে বেদিটা যখন তৈরি হলো, তখন ওরা বিমলাকে ডাকতে এসেছিল। বাদলের মা বিমলা, শহীদের মা। তাই ওরা ডাকতে এসেছিল।
বাদলের বন্ধুরা, পার্টির ছেলেরা, শুধু বিমলাকে ওরা ডাকতে এসেছিল। এ বাড়িতে আর কাউকে না, বাদলের বাবাকে না, বাদলের দুই দাদাকেও না। বাদলের বাবা হরপ্রসাদ অন্য পার্টির লোক, দুই দাদা কৃপাল আর দয়াল দুজনেই দুটো আলাদা আলাদা পার্টির মেম্বার। চারজন চার পার্টির লোক। বাদলের দলের ছেলেরা কেবল বিমলাকেই ডাকতে এসেছিল, শহীদের মাকে। বিমলা গিয়েছিলেন ওইখানে, ওই একটু দূরে, পশ্চিমের মোড়ে, রাস্তার ধারে। এখন যেখানে কয়েকটা ইট জড়ো হয়ে পড়ে আছে, শহীদ বেদির শেষ চিহ্ন। কেন গিয়েছিলেন বিমলা জানেন না? বাদলের পার্টির ছেলেরা এসে বলেছিল, মাসিমা আপনি একবার চলুন। বিমলা গিয়েছিলেন যেন ঘোর লাগা আচ্ছন্নের মতো। তার দুদিন আগে 18 বছরের বাদলকে ওখানেই কারা পিটিয়ে মেরেছিল। বিমলার চোখের সামনে এখনো স্পষ্ট ক্ষতবিক্ষত বাদল, মুখে মাথায় শরীরের নানান জায়গায় রক্ত জমাট। নিথর বাদলকে এ বাড়ির উঠোনে ওরা নিয়ে এসেছিল। বাদল সব থেকে ছোট ছেলে, বিমলার শেষ সন্তান না। তারপরেও দুটি হয়েছিল, বাঁচেনি। বাদলের পরে আর কেউ ছিল না। নিহত বাদলকে দেখে বিমলা একবার চিৎকার করে কেঁদে উঠেছিলেন। উঠোনে পড়ে বাদলকে একবার জড়িয়ে ধরেছিলেন। আপন মনেই কেঁদে উঠে বলেছিলেন, কে তোকে এমন করে মারলো ওরে বাদল? উঠোন জুড়ে মানুষের মেলা। কিছুক্ষণ পরে চালিতে করে ফুল ছড়িয়ে মালা জড়িয়ে ওরা বাদলকে নিয়ে গিয়েছিল। হরিবল ধ্বনি দেয়নি, স্লোগান দিয়েছিল, কমরেড বাদল জিন্দাবাদ, খুন কা বদলা খুন। কিন্তু বিমলার ভালো করে কাঁদতে পারেননি। ডাক ছেড়ে কান্না যাকে বলে, তেমন করে কাঁদতে পারেননি। সময় অসময়, কাজে অকাজে হঠাৎ চোখে জল এসে পড়েছে, জল মুছেছেন। দুদিন পরে ওই বেদিটা তৈরি হয়েছিল। বাদল যেদিন খুন হয় সেদিন কলোনির স্কুলের মাঠে একটা সভা হচ্ছিল। অন্য কোনো দলের সভা, বাদলের না। সেখান থেকেই কি একটা গোলমাল পাকিয়ে উঠেছিল? সঠিক কথা কেউ কিছুই বলতে পারেনি। সন্ধ্যের ঘোরে বাদলকে নাকি কারা তাড়া করেছিল। বাদল বাড়ির দিকে দৌড়েছিল, কিন্তু মোড় পেরিয়ে আসতে পারেনি। কেউ বলে বাদল একলা ফিরছিল, ওর খুনিরা আগে থেকেই মোড়ে অপেক্ষা করছিল। আরও অনেক রকম কথা। কোনটা সত্যি কোনটা মিথ্যা বিমলা বুঝতে পারেন না। বাদলের চিৎকারে লোকজন ছুটে গিয়েছিল। যখন গিয়েছিল তখন সব শেষ। রক্তাক্ত নিহত বাদল ছাড়া সন্ধ্যের ঘোরে সেখানে আর কাউকে দেখতে পাওয়া যায়নি। পুলিশ এসেছিল। বাদলের পার্টির লোকেরা নাকি কার নাম বলেছিল। তাদের কাউকেই কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারী বলে যাদের নাম করা হয়েছিল তাদের মামলা দায়ের করা হয়েছিল। তারা এখন সকলেই জামিনে খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেস চলছে, কেস চলছে, অথচ যেন ব্যাপারটা কিছুই না। বাদল খুন হবার দুদিন পরে শহীদ বেদি তৈরি হয়েছিল। এই দুদিনের মধ্যেও ছোটখাটো সংঘর্ষ হয়েছে। একটা দোকান ঘর পুড়ে ছাই হয়েছিল। কেন তা বিমলা জানেন না। বিমলা কেন শহীদ বেদির কাছে গিয়েছিলেন তাও জানেন না। গিয়ে একবার দাঁড়িয়েছিলেন। 15-16টা ইট ধাপে ধাপে সাজিয়ে চুন সুরকি দিয়ে গাঁথা হয়েছিল। চুন দিয়ে লেপে সাদা বেদির গায়ে বাদলের নাম লেখা হয়েছিল। বিমলাকে ঘিরে বাদলের পার্টির ছেলেরা সেই একই স্লোগান দিয়েছিল, কমরেড বাদল জিন্দাবাদ, খুন কা বদলা খুন ইত্যাদি। কে একটি ছেলে যেন বাদলের নাম করে কী সব বক্তৃতা করেছিল। সব কথা বিমলার কানে যায়নি। তিনি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলেন, আবার আচ্ছন্নের মতোই বাড়ি ফিরে এসেছিলেন। রান্নাঘরে গিয়ে রাঁধতে বসেছিলেন। বাড়িতে আর কেউ নেই। হরপ্রসাদ, কৃপাল, দয়াল খাবে। রান্না না করলে চলবে কেন? যেমন আচ্ছন্নের মতো গিয়েছিলেন তেমনি ভাবেই এসে রান্নার কাজে লেগেছিলেন। কিন্তু কারোর সঙ্গে কথা বলেননি। কৃপা দয়ালের সঙ্গে না,
হরপ্রসাদ নিজে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলেন, যেন খানিকটা আপন মনেই বলেছিলেন, কতদিন বলেছি ওই দলটার সঙ্গে মিশিস না, কথা শুনলে তো। বিমলা কোনো জবাব দেননি। হরপ্রসাদ তবু দাঁড়িয়েছিলেন। একটু থেমে একটা নিঃশ্বাস ফেলে আবার বলেছিলেন, এখনকার এসব পার্টি খুন খারাপি ছাড়া কিছু জানে না, কিন্তু যার গেল তার গেল, কেউ দেখতে আসবে না। বাদলকে তো আর ফিরে পাবো না। হরপ্রসাদ চুপ করেছিলেন। বিমলা কোনো জবাব দেননি, উনুনের দিকে ঝুঁকে বসেছিলেন। হরপ্রসাদ যেন একটা নিঃশ্বাস ফেলেছিলেন, বলেছিলেন, যাই হোক, মনকে শক্ত করো, এছাড়া আর কি করবার আছে। আমার দেরি হয়ে গেছে, অফিসে চলে যাচ্ছি, খাবার একদম ইচ্ছে নেই। হরপ্রসাদ চলে গিয়েছিলেন। এছাড়া আর কোনো কথা হয়নি। তবেই 3 মাসে মাঝে মধ্যেই ওই কথাটা বলেছেন, মনকে শক্ত করো, বাদলকে তো আর ফিরে পাওয়া যাবে না। বিমলা সে কথার কোনো জবাব দেননি। সংসারের কথা বলেছেন, দৈনন্দিন জীবনে কি দরকার, কি আনতে নিতে হবে, এই সব কথা, কিন্তু বাদলের বিষয়ে কোনো কথা বলেননি। কৃপাল, দয়াল কোনো কথাই বিমলাকে বলেনি। কৃপাল চাকরি করে, দয়াল বেকার, ওরা ভিন্ন ভিন্ন দলের লোক। বাড়িতে ওরা নিজেদের মধ্যে কম কথা বলে, গামছা, তেল, সাবান, চান করার কথা বলে, সিনেমা থিয়েটারের কথাও বলে। দলের কথা একেবারে না। খিদে পেলে বিমলার কাছে শুধু খেতে চায়, দোকান বাজার করে দেয়, কি আনতে হবে না হবে জিজ্ঞেস করে। বাদলের বিষয়ে কোনো কথা হয় না, যেন ওদের ভাই মরেনি, অন্য পার্টির একটা ছেলে মরেছে। হয়তো নিজেদের পার্টির লোকের সঙ্গে কথা হয়, বাড়িতে কোনো কথাই নেই। বিমলা জবা গাছের গা ঘেঁষে ভাঙা বেদির দিকে দেখছেন, বাদল ওখানে নেই। বাদলকে শ্মশানে দাহ করা হয়েছিল, কিন্তু বাদল আজ বিমলার সারা শরীরে জেগে রয়েছে। আজ 19শে শ্রাবণ, আজ সেই দিন। এখন 11টা বাজে। 18 বছর আগে এই দিনে এ সময় বাদল পৃথিবীর মুখ দেখবার জন্য বিমলার পেটে অশান্ত হয়ে উঠেছে। বাড়িতে তখন কেউ নেই, বিমলা একলা, পূর্ণ গর্ভ। যে কোনো সময়ই বাদল ভূমিষ্ঠ হতে পারে, এ সময়ই ব্যথা উঠেছিল। ডাক্তার কবিরাজের দরকার ছিল না। বিমলা নিঃশঙ্ক, তিনি সবই বুঝতে পারছিলেন। অভিজ্ঞতা তার শরীরের প্রতিটি অনুভূতির মধ্যে। ব্যথা উঠতেই বুঝতে পেরেছিলেন সেটা নিষ্ফল ব্যথা না, সময় আসন্ন। 18 বছর আগে এই দিনে এই সময় উপরঝান্তি বৃষ্টি পড়ছিল। এক্কেবারে একলা থাকা উচিত না। বিমলা কোনো রকমে পাশের বাড়িতে কণার মায়ের কাছে গিয়েছিলেন। ব্যথায় রুদ্ধ চুপি চুপি স্বরে বলেছিলেন, দিদি আর সময় নেই। কণার মা ব্যস্ত হয়ে উঠেছিল, তাড়াতাড়ি সব কাজ ফেলে বিমলার সঙ্গে চলে এসেছিল। কণা তখন 6-7 বছরের মেয়ে। তাকে পাঠিয়েছিলেন মেঘুর মা বিধবা বুড়িকে ডাকতে। আজকালকার মতো ঢাকঢোল পিটিয়ে বিমলাদের প্রসব হতো না, মেঘুর মাই খালাস করাতো। মেঘুর মা বুড়ি এসেছিল, বিমলাকে দেখেছিল, বলেছিল, হ্যাঁ আসল ব্যথা, আর বেশি দেরি নেই। কণার মা তাড়াতাড়ি রান্নাঘর খালি করে দিয়েছিল, সেই ঘরেই বাদল হয়েছিল। তখন এ বাড়ির চেহারা অন্যরকম ছিল। টিনের দেওয়াল ছিল না, পাকা মেঝে ছিল না, ছেঁচা বেড়ার দেওয়াল, মাথায় তখনও টিনের চাল, কাঁচা মাটির মেঝে। বিমলা রান্নাঘরে মাদুরের উপর শুয়ে বসে ব্যথার তীব্রতা সহ্য করছিলেন। কণার মা কি করবে ভেবে পাচ্ছিল না, তারও যেন ব্যথা উঠেছিল। বিমলা নিঃশ্বাস বন্ধ করে ব্যথা খাচ্ছিলেন, দাঁতে দাঁত চেপে স্থির থাকবার চেষ্টা করছিলেন। তারও মধ্যেও ভেবেছিলেন, কি আসছে, ছেলে না মেয়ে? হরপ্রসাদের স্বাদ ছিল মেয়ে হয় যেন। হরপ্রসাদের স্বাদ, বিমলারও স্বাদ। 2 ছেলের পরে একটি মেয়ে। কিন্তু তার শেষ গোঙানির সঙ্গে যে ভূমিষ্ঠ হয়েছিল সে ছেলে। মেঘুর মায়ের হাত বিমলার পেটে চেপেছিল, তখনও ফুল পড়েনি। আরেকটি ব্যথার অপেক্ষা। তার মধ্যেই বিমলা লহমায় দেখে নিয়েছিলেন রক্তে আর লালায় মাখানো একটি ছেলে
তখনও গলায় কান্না ফোটেনি, ছোটখাটো এক আধটা গোঙানি মাত্র। ফুল পড়ার পরে প্রথম গম্ভীর স্বরে কেঁদে উঠেছিল, ওয়া ওয়া। মেঘুর মা নাড়ি কাটতে কাটতে বলেছিল, কত বড়, যেন পেট থেকেই 1 বছরের ছেলে বেরোলো। দেখে মনে হচ্ছে মাতৃমুখী। মাতৃমুখী। বিমলা তাকিয়ে দেখেছিলেন, বুঝতে পারেননি। মেঘুর মায়ের কোলের দিকে তাকিয়েছিলেন, আর হঠাৎই নিজের কোলটা বড় ফাঁকা মনে হয়েছিল। মেয়ে না হোক, নারী ছেঁড়া ধন। কোলে নিতে ইচ্ছা করেছিল, সে কথা বলতে পারেননি। মনে মনে বলেছিলেন, মাতৃমুখী ছেলে সুখী হয়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কণার মা বিমলাকে সাব্যস্ত হয়ে উঠতে সাহায্য করেছিল, দুধ গরম করে খেতে দিয়েছিল। মেঘুর মা নতুন শিশুকে গরম জল দিয়ে ধুয়ে মুছিয়ে কাঁথায় মুড়ে বিমলার কোলে তুলে দিয়েছিল। বলেছিল, বুঝেছি রে বাপু, জলের তোরে এলি, বাপের যেন এরকম তোরে টাকা আসে। কি বাদুড়ে ছেলে বাবা, জগৎ ডোবানো বৃষ্টি মাথায় করে এলো। জগৎ সংসার ভাসানো বৃষ্টিই বটে। উঠোনটা জলে থই থই করছিল, তখন রান্নাঘরের অবস্থাই বা কি। এখন তো অনেক পাকাপোক্ত ব্যবস্থা। তখন মাথার উপরে ক্যানেস্টার আর গোঁজামিলের চাল, ঘরের এখানে সেখানে টপ টপ করে জল পড়ে। বিমলা একটা কোণ বেছে নিয়ে ছেলেকে বুকের কাছে ঢেকে শুয়েছিলেন। কণার মা চলে গিয়েছিল, তার তো সংসারের কাজ। মেঘুর মা ছিল, তার ওটাই কাজ। নবজাতককে বুকের কাছে নিয়েও কৃপাল দয়ালের কথা বিমলার মনে পড়েছিল। ওরা তখন স্কুলে গিয়েছিল। বিমলার দুশ্চিন্তা, যা দুরন্ত তার ছেলেরা। বৃষ্টি মাথায় করে স্কুল থেকে বেরিয়ে পড়েছে কিনা কে জানে। বৃষ্টিতে ভেজার ইচ্ছে হলে মাস্টার মশাইরাই কি আর ধরে রাখতে পারবে। হরপ্রসাদের কথা মনে পড়েছিল। অফিসে যাবার ইচ্ছা ছিল না, বিমলাই জোর করে পাঠিয়ে দিয়েছিলেন। হরপ্রসাদ বাড়িতে থেকে কি করবে? খানিকটা ছটফট করা ছাড়া করার কিছুই নেই। তার চেয়ে অফিসের কাজে থাকলে ভালো থাকবে। এদিককার ব্যবস্থা যা করবার বিমলাই করে রেখেছিল। কণার মাকে খবর দেওয়া, মেঘুর মাকে ডেকে নিয়ে আসা, এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার তো নয়। পোয়াতি মেয়ে মানুষ, ছেলে বিয়োবে, তার জন্য পাড়া দূরের কথা, বাড়ি মাথায় করার কিছুই নেই। ভালোভাবেই সব হয়ে গিয়েছিল। কাকপক্ষীতেও টের পায়নি। ঝমঝম বৃষ্টির শব্দে আশেপাশে কেউ নতুন ছেলের কান্নাও শুনতে পায়নি। বিমলা নবজাতককে স্তন চেনাবার চেষ্টায় মুখের কাছে ছুঁয়ে দিচ্ছিলেন। প্রথমটা একটু ধরিয়ে দিতে হয়। শিশুর মুখের দিকে চেয়ে ভেবেছিলেন, এটি আবার কেমন হবে কে জানে। সকলের বেলাতেই এই কথাটি মনে হয়েছে, কৃপাল দয়ালের বেলাতেও। সব মায়ের কি এমনি মনে হয় কে জানে। কৃপাল দয়ালের পরে আরও 2টি হয়েছিল, তারা বেঁচে নেই। এটি কি করবে কে জানে। ভাবতে ভাবতে বুকের কাছে আরও চেপে ধরেছিলেন। মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন, মেঘুর মা বলেছে মাতৃমুখ। বলেছে খুব দুষ্টু হবে এই ছেলে। মাতৃমুখী ছেলে কেবল সুখী হয় না, দুষ্টুও হয়। কি দুষ্টুমি করবে? বিমলাকে জ্বালাতন করবে? বিমলা মনে মনে হেসেছিলেন। কোন ছেলেটা না জ্বালিয়েছে। কৃপাল দয়াল যে রকম দুরন্ত, এও সেই রকম হবে। একই গাছের ফল তো, তা হোক। ছেলে পেলে তো দুরন্ত হবেই। তার জন্য বকুনি খাবে, মার খাবে, আবার ভুলেও যাবে। কৃপাল দয়াল যেরকম করে, ওদের দৌড়াতে এক এক সময় অস্থির হয়ে পড়েন। তখন না মেরে উপায় থাকে না। এও দুষ্টুমি করলে মার খাবে। নবজাতক কেঁদে উঠেছিল। বিমলা মনে মনে হেসেছিলেন। বলেছিলেন, এখন তো মারছি না, কাঁদছিস কেন? বড় হ, তখন দেখব। বলতে বলতে বুকের কাছে তুলে স্তন গুজে দিয়েছিলেন। সদ্যজাত শিশু তা নিতে পারেনি, তখন দুধেতে পলতে ভিজিয়ে মুখে দিয়েছিলেন। চুষে চুষে খেয়েছিল। বিমলা কোনো কথাই ভোলেননি। এই তো যেন সেদিনের কথা। প্রত্যেকটা কথাই স্পষ্ট মনে আছে। কৃপাল দয়ালের কথাও মনে আছে। ওরা জন্মেছিল পদ্মার ওপারে, নিজেদের ভিটে। বাদল এই বাড়িতে জন্মেছিল।
বৃষ্টি একটু ধরতেই কাক ভেজা হয়ে কৃপাল আর দয়াল বাড়ি এসেছিল। আতুর মানতে চায়নি, আগেই ভাইকে দেখতে এসেছিল। দয়াল তো বায়না ধরেছিল যে ভাইকে কোলে নেবে। মেঘুর মা ধমক দিয়েছিল, বিমলা সস্নেহে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিরস্ত করেছিলেন, বলেছিলেন কাল চান করবার আগে ভাইকে কোলে নিস। সন্ধেবেলা হরপ্রসাদ বাড়িতে এসে আগেই আঁতুরের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন, গলা খাঁকারি দিয়েছিলেন। দরজাটা বন্ধ ছিল। বিমলা বুঝতে পেরে মেঘুর মাকে বলেছিলেন, কৃপার বাবা এসেছে, দরজাটা খুলে দাও। মেঘুর মা দরজা খুলে দিয়েছিল। হরপ্রসাদ বিমলাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেমন আছো? বিমলা সে কথার কোনো জবাব দেননি। হারিকেনের আলোর সামনে ছেলেকে তুলে ধরেছিলেন। হরপ্রসাদ গম্ভীরভাবে শব্দ করেছিলেন, তারপর হঠাৎ হেসে বলেছিলেন, রূপবান ছেলে হয়েছে মনে হচ্ছে, এ বেটা বাপের মতো হয়নি। বিমলা ওসব কথা ভোলেন না, সব কথা মনে থাকে, আছেও। হরপ্রসাদ কেন কথা বলেছিলেন তাও তিনি বুঝতে পেরেছিলেন। একবার হরপ্রসাদের মুখের দিকে তাকিয়েছিলেন। বাপের খুশি মুখ দেখলে বোঝা যায় হরপ্রসাদ খুশিই হয়েছিলেন। বিমলা একটু গর্ববোধ করেছিলেন, ভেবেছিলেন এই মুখ দেখে হরপ্রসাদ এখন আর মেয়ের কথা মনে রাখেনি। মেঘুর মা বলেছিল, রূপবান তো হবেই, মাতৃমুখী যে। তখনও বৃষ্টি পড়ছিল। হরপ্রসাদ রান্নাঘরের দরজায় ছাতা মাথা দিয়েই দাঁড়িয়েছিলেন। নামটা তখনই তার মুখ থেকে বেরিয়ে এসেছিল, বেটা জবর বাদুলে, এক্কেবারে বাদলা। ইতিমধ্যে বিনা এসে পড়েছিল, কলোনিরই বিধবা মেয়ে। আগে থেকেই ঠিক করা ছিল বিমলার প্রসব হলে সে রান্নাবান্না করবে। বিনা বড় ঘরের বারান্দায় রান্না চাপিয়েছিল। হরপ্রসাদ কৃপাল আর দয়ালকে নিয়ে গল্পে মেতেছিলেন। সেদিন আর ওদের পড়তে বসতে বলা হয়নি। বিমলা সবই শুনতে পাচ্ছিলেন। এদিকে মেঘুর মা নানানখানা বকবক করছিল। বিমলা বুকে সন্তান নিয়ে কেমন একটা নিবিড় স্বস্তি বোধ করছিলেন। আজ সেই দিন, 18 বছর আগেই সেই দিন। এখন বেলা 11টা। চুপ করে বসে চোখ বুজলে বিমলা চমকে চমকে উঠছেন। পেটের মধ্যে যেন কিছু নড়ে চড়ে উঠেছে। বাদল নাকি? বাদল? ঘরের কোণে জবা গাছ ঘেঁষে দাঁড়িয়ে আছেন বিমলা। ভাঙা শহীদ বেদির দিকে তাকিয়ে চোখ বুজলেন। হ্যাঁ, আবার আবার মনে হচ্ছে পেটের মধ্যে ভ্রূণ নড়ছে। ঠোঁটে ঠোঁট টিপে বুকের কাছে হাত দুটো জড়ো করলেন। এ আবার কি? এরকম মনে হচ্ছে কেন? সন্তান জন্ম দেবার ক্ষমতা তার অনেককাল গত হয়েছে, আজকে এমন করে তার গর্ভের মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছে। বাদল কি তার শরীরের মধ্যে মিশে আছে? তিনি মনে মনে ডাকলেন, বাদল, বাদল, মা, অমা। কৃপালের গলা। কৃপাল ডাকছে। বিমলা সাড়া দিলেন না, নড়লেন না। যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। তার মুখ শক্ত হয়ে উঠল, সমস্ত শরীরটাই শক্ত হয়ে উঠল। দৃষ্টি ভাঙা শহীদ বেদির দিকে ছেলেদের ডাকে কোনোদিন সাড়া দিতে ভোলেন না। আজ বিমলার মুখে সাড়া নেই, আজ তিনি সাড়া দেবেন না। দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে তার মনে পড়ল কৃপাল দয়াল ভাইকে নিয়ে ছেলেবেলায় কেমন খেলা করত। কৃপাল দয়াল পিঠোপিঠি ছিল। বাদলের বয়স কম ছিল, মাঝখানে দুজন মারা গিয়েছিল। দয়ালের প্রায় 7 বছরের ছোট বাদল। বাদলকে ওরা কোলে করে বেরিয়েছে, মায়ের কাজের সময় দেখাশোনা করেছে। ছোট্ট ভাইটিকে দুজনেই ভালোবাসতো, কাড়াকাড়ি করে খেলতো। ছোট ভাইকে কিছু না দিয়ে দুজনে মুখে তুলতো না, পিঠোপিঠি হলে তা হতো না। কৃপাল দয়ালের তো রোজ ঝগড়া মারামারি লেগেছিল। ওরা দুজনে ছিল সমানে। ওদের মারামারি থামাতে বিমলাকে লাঠি তুলতে হতো। হরপ্রসাদও শাসন করতেন, কিন্তু বাদলকে নিয়ে দুজনেই কাড়াকাড়ি। সব কথাই মনে আছে বিমলার। বাদল যখন কথা বলতে শিখেছিল তখন কৃপাল দয়াল জিজ্ঞেস করত, বাদল কাকে বেশি ভালোবাসে, কার কাছে থাকতে চাইতো? লোভী শিশু,
সে বুঝতে পারত কাউকেই সে হারাতে চায় না। দুই দাদারই মন জুগিয়ে কথা বলতো। বিমলা আড়ালে মুখ টিপে হাসতেন, মনে মনে বলতেন, এক ফোঁটা ছেলের চালাকি দেখো। হরপ্রসাদও ছোট ছেলেটিকে ভালোবাসতেন। কৃপাল দয়াল যত না আদর কাটতে পেরেছে, কোলে চাপতে পেরেছে, বাদল সবকিছুই বেশি পেয়েছে। কিন্তু সে সবই ছেলেবেলার কথা। তখন সংসারের চেহারা ছিল অন্যরকম। হরপ্রসাদ চাকরি করতেন আর প্রকাশ্যেই রাজনীতি করতেন। অবসর সময় নিজের দল নিয়ে মেতে থাকতেন। বিমলার তাতে কোনো দিন কিচ্ছু যায় আসেনি। পুরুষ মানুষ কত কি নিয়ে থাকে, মেয়েদের সেসব ভাবতে গেলে চলে না। বিমলা বরং মনে মনে খুশিই ছিলেন। হরপ্রসাদ 10 জনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সভা সমিতি করছে, তবু নেশা ভাঙ করে বাজে আড্ডায় তো সময় নষ্ট করে না, টাকাও নষ্ট করে না। সবাই হরপ্রসাদ বলে ডেকে নিয়ে যায়। পাড়ার একজন গণ্যমান্য লোক, বাইরে বাইরের মতো, সংসারে সংসারের মতো। স্ত্রী পুত্রদের নিয়ে গরিব মধ্যবিত্তের জমজমাট পরিবার। আস্তে আস্তে কৃপাল দয়াল বড় হয়ে উঠতে লাগলো। ওদের পেছনে বাদল যত বড় হয়ে উঠতে লাগলো, সবাই যেন কেমন বদলে যেতে লাগলো। বাদল দাদাদের সঙ্গ আর পাচ্ছিল না। ওরা তখন বাইরের জগৎ নিয়ে ব্যস্ত। ওদের কোথায় কি দল বন্ধু সেসব নিয়েই ব্যস্ত। বাড়িতে ওদের দেখা পাওয়া ভার। বাদলও ওর জগৎ খুঁজে নিয়েছিল, ওরও বন্ধু ছিল, খেলাধুলা ছিল। বিমলা এসব দেখেছেন, বিশেষ করে কখনো কিছু ভাবেননি। বরং মনে হয়েছে এরকমই হয়, সকলেরই হয়। বড় হচ্ছে তো সব, সকলেই যে যার আলাদা পথে ফিরছে। কেবল হরপ্রসাদ বিরক্ত হচ্ছিলেন। কখনো রাগ, কখনো ক্ষোভ প্রকাশ পাচ্ছিল, বিশেষ করে কৃপাল আর দয়ালের উপরে। বিমলা হরপ্রসাদের কাছে শুনতেন কৃপাল দয়াল কলেজে ঢুকে নাকি রাজনীতি করছে। ছাত্ররা সবাই করে, কৃপাল দয়ালের কি দোষ বিমলা ভেবে পেতেন না। একটা কথা বুঝতে পারতেন, হরপ্রসাদ যে রাজনীতি করে, কৃপাল দয়াল তা করে না। বিমলা বলতেন, কলেজে ওরা কি করছে তা নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? হরপ্রসাদ রেগে জবাব দিতেন, ওসব রাজনীতির নামে গুন্ডামি। আমার পয়সায় কলেজে পড়ে ওসব চলবে না, তোমার ছেলেদের এ কথা জানিয়ে দিও। হরপ্রসাদের কথার ধরনে বিমলা মনে মনে রুষ্ট হতেন। আবার ভাবতেন, বাবা যেরকম বলে ছেলেদের সেরকম চলাই উচিত, তাহলে আর সংসারে কোনো গোলমাল থাকে না। কৃপাল দয়ালকে তিনি বলেছেন, কলেজে যাস পড়তে, সেখানে আবার ওসব কি? তোদের বাবা পছন্দ করে না। ওদের এক জবাব, ওসব তুমি বুঝবে না মা। একমাত্র বাদলকে নিয়ে তখন কোনো দুশ্চিন্তা ছিল না। হরপ্রসাদেরও কোনো অভিযোগ ছিল না। মায়ের সঙ্গেই বাদলের ভাব বেশি। সংসারের কাজকর্মে বাদলকেই পেতেন, বকে ধমকেই করাতে হতো তবু করত। কিন্তু দিনে দিনে সংসারের চেহারাটা বদলে যাচ্ছিল। কৃপালের সঙ্গেই প্রথম হরপ্রসাদের লাগলো। বাইরের বিবাদ ঘরে এসে ঢুকেছিল। কেবল তর্কতর্কিতেই সব শেষ হতো না। হরপ্রসাদ ক্ষেপে উঠতেন, ক্ষেপে উঠে যা তা বলতেন। কৃপাল মাথা নোয়াতো না, সে হরপ্রসাদের দিকে জ্বলন্ত চোখে চেয়ে থাকত। বিমলা এসে কৃপালকে সরিয়ে দিতেন, সরে যা এখান থেকে, বাপের মুখে মুখে কথা বলতে লজ্জা করে না? বিমলা হরপ্রসাদের উপর খুশি হতেন না। কৃপাল তো ওর ছেলে, বাইরের শত্রু না, কিন্তু শুনলে সেরকমই মনে হতো। কেবল কৃপালের সঙ্গে না, দয়ালের সঙ্গেও হরপ্রসাদের একই ব্যাপার ঘটত। বিমলা মনে করতেন কৃপাল দয়াল একই দল করে। বিমলার সে ভুল ভাঙতেও দেরি হয়নি, যখন দেখেছিলেন দুজনের মধ্যে তর্ক ঝগড়া, নিতান্ত বাড়ির মধ্যে, আর বিমলার সামনে থাকতেন বলে ওরা মারামারিটা করতে পারত না। এত দলাদলি কিসের? বিমলা বুঝতে পারতেন না। সবাই মিলে একটা দল করলেই তো সব মিটে যায়। কিন্তু বাড়িতে তখন 3টে দল, হরপ্রসাদ, কৃপাল, দয়াল, আর এক দলে বিমলা আর বাদল। তবে বাদল একেবারে নিরপেক্ষ ছিল না। ছোড়দা দয়ালের দিকে ওর টান বেশি, বলতো ছোড়দা ঠিক বলে। বিমলা জিজ্ঞেস করতেন কেন? বাদল বলতো, আমাদের স্কুলের সব ওপর ক্লাসের ছেলেরা ছোড়দাকে মানে। ছোড়দা গেটে দাঁড়িয়ে বক্তৃতা দিলে সব ছেলেরা ধর্মঘট করে বেরিয়ে আসে। তাই বুঝি ছোড়দার মতো হবি? সে বিষয়ে বাদল কিছু বলতো না।
ওর জবাব ছিল, তা আমি কি করে জানবো? বিমলা বলতেন, তুই ওসবের মধ্যে যাসনি, দেখছিস না বাড়িতে কি রকম অশান্তি। যত দিন যাচ্ছিল অশান্তির চেহারাটা বদলে গিয়েছিল। হরপ্রসাদ, কৃপাল, দয়াল কেউ কারোর সঙ্গে কথা বলতো না। বিমলা রান্না বান্না করেন, ওরা এসে খায়, রাত্রে শোয়। কৃপাল, দয়াল রোজ রাত্রে বাড়িতেও থাকতো না। পড়াশোনা হচ্ছিল না। কৃপাল একটা চাকরি জোগাড় করে নিয়েছিল, দয়ালেরও সেই অবস্থা। পড়া হবে না, কিন্তু কেবল পার্টি করলে চলবে না, ওরও একটা চাকরি চাই। ইতিমধ্যে বাদল বড় হয়ে উঠেছিল। ক্লাস 10-এ পড়বার সময় ওর টাইফয়েড হয়েছিল। বিমলার ভেতরটা ভয়ে গুটিয়ে গিয়েছিল। নানা অশুভ চিন্তা তার মাথায় এসেছিল। এতখানি বড় বয়সে কোনো সন্তান তাকে হারাতে হয়নি, এমন ভারী রোগও কারোর হয়নি। তখন দেখা গিয়েছিল কৃপাল ডাক্তার ডেকে এনেছিল। দয়াল বসে বসে বাদলের মাথায় বরফ দিয়েছে, রক্তবিষ্ঠা পরীক্ষা করবার জন্য নিয়ে গিয়েছে। হরপ্রসাদ উদ্বিগ্ন মুখে বাদলের বিছানার সামনে বসে থেকেছেন। তখন তো বাদল কোনো পার্টি করে না, করলে কি চেহারা হতো কে জানে। বিমলার চোখের সামনে ভেসে উঠল শ্মশান যাত্রার ছবি। এ বাড়ির উঠোন থেকেই ক্ষতবিক্ষত রক্তাক্ত বাদলকে শ্মশানে দাহ করতে নিয়ে গিয়েছিল। মৃতদেহ ঘিরে ছিল বাদলের বন্ধুরাই, ওর পার্টির লোকেরা। কৃপাল, দয়াল সেখানে এসে দাঁড়ায়নি, বোধহয় দাঁড়াতে পারেনি। হরপ্রসাদ একটু দূরে দাঁড়িয়েছিলেন, তাকে কেউ একটা কথা বলেনি, তিনিও বলেননি। বাদলকে ওর বন্ধুরাই কাঁধে করে নিয়ে গিয়েছিল, বাবা নয়, ভাইয়েরা নয়, পার্টির ছেলেদের কাঁধে বাদলের মৃতদেহ শ্মশানে গিয়েছিল। হরপ্রসাদ চুপ করে দাঁড়িয়েছিলেন। দাদারা বাড়িতে ছিল না। টাইফয়েডের সময় বাদল যদি পার্টি করত তাহলে কি হতো কে জানে। শ্মশান যাত্রার মতোই হয়তো বাবা দাদারা দূরে সরে থাকতো। পার্টির কাছে বাবা ছেলে ভাই বলে কিচ্ছু নেই। পার্টির পরিচয় একমাত্র পরিচয়। একে কেমন পার্টি করা বলে বিমলা বোঝেন না। বিমলা শুধু সংসারটা মাথায় করে রেখেছেন, কিন্তু পার্টি তাহলে সব। বিমলার চোখে যেন আগুনের আঁচ লাগে। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি ফিরে আসে শহীদ বেদি থেকে। তিনি বাড়ির দিকে ফিরে তাকান, ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে গোটা বাড়িটাকে যেন একবার দেখে নেবার চেষ্টা করেন। কোথায় গেলে শুনছো? হরপ্রসাদের গলা। বিমলাকে ডাকছেন। বিমলা সাড়া দিলেন না, মুখ ফিরিয়ে নিলেন। আবার তাকালেন ভাঙা শহীদ বেদির দিকে। তার মনে পড়ল আজ যেন কিসের ছুটি। কৃপাল, হরপ্রসাদ কেউই কাজে যায়নি, কিন্তু বিমলা সাড়া দেবেন না। আজ আর এ সময় তিনি সাড়া দিতে পারছেন না। তার ভেতরে কি যেন ঘটছে। 18 বছর আগে এই দিনে এই সময়ে যা ঘটেছিল তার সারা শরীর যেন সেই ভাব। ওই বেদিতে না, শ্মশানে না, বাদল যেন তার ভিতরে রয়েছে। বাদল পৃথিবীতে আসতে চাইছে। বাদল যখন টাইফয়েড থেকে সেরে উঠেছিল তখন ছেলেটা বড় রুগ্ন হয়ে গিয়েছিল। মনে হতো ওকে শিশুর মতো কোলে নেওয়া যায়। প্রায় 1 বছর পড়া নষ্ট হয়েছিল, তা হোক, তবু প্রাণে বেঁচে ছিল। বিমলার সেটাই সান্ত্বনা। কৃপাল, দয়ালের অসুখ হলেও সেই রকম হতো। হরপ্রসাদের অল্প স্বল্প অসুখ করলেও বিমলা উদ্বিগ্ন হয়ে ওঠেন। লোকটা যাই করে বেড়াক, শরীরের দিক থেকে খুব শক্ত না। তাছাড়া হরপ্রসাদই তো একমাত্র কাণ্ডারি। স্বামীকে তিনি কখনো কোনো কারণে অযত্ন করেননি। বাদল রুগ্নতা কাটিয়ে আস্তে আস্তে ভালো হয়ে উঠেছিল। আগের মতো স্বাস্থ্য না, তার চেয়েও যেন সুন্দর হয়ে উঠেছিল। ও বরাবরই একটু কম কথা বলতো, বিমলার মতো। বিমলা কথা কম বলে, বেশি বলবার অবকাশে সংসার তাকে দেয়নি। সারাটা সংসার তার মাথায়। স্বামী পুত্রদের খাওয়া দাওয়া, দেখাশোনা, বাসন মাজা আর ঘর পরিষ্কার করা ছাড়া সবই তার নিজের হাতে। বাদল কথা কম বলতো। বিমলা মনে করতেন বাদল কৃপাল দয়ালের পথ ধরবে না। বাড়িতে 3টে পার্টির লোক, কারোর সঙ্গে কারোর সদ্ভাব নেই, কথাবার্তা বন্ধ। বাদল সব দেখেছে, শুনেছে। দেখে শুনে ও আর ও পথে যাবে না। বিমলা ভুল ভেবেছিলেন। কলেজে ঢোকবার আগেই বিমলার কানে এলো বাদল আরেকটা পার্টিতে ঢুকেছে। বিমলা বলেছিলেন, তুইও ওসব পার্টি করতে যাচ্ছিস? বাদলের কথা কম,
সে মায়ের কথার জবাব দেয়নি, কিন্তু হরপ্রসাদ ছাড়েননি। কৃপাল দয়ালের সঙ্গে যেরকম ঝগড়া করেছেন তেমনি করেই বাদলকে বকেছেন, ধমকেছেন, বলেছেন তুই গিয়ে একটা খুনি পার্টির সঙ্গে জুটেছিস। বিমলা অবাক হয়ে শুনেছিলেন। বাদল ওর বাবাকে বলেছে আমাদের পার্টি খুনি পার্টি না। হরপ্রসাদ চিৎকার করে বলেছেন আলবাত খুনি পার্টি, কতকগুলো গুন্ডা বদমাইশ লোচ্চা ছাড়া ও পার্টিতে কোনো ছেলে নেই, তুই আমাকে শেখাতে আসিস না। বাদল বলেছিল আমি কাউকেই কিছু শেখাতে যাচ্ছি না। বিমলার মনে হয়েছিল বাদলকে তিনি যেন চিনতে পারছেন না। ও শান্ত আর গম্ভীরভাবে ওর বাবার কথার জবাব দিচ্ছিল। কৃপাল দয়ালের মতো গলা চড়িয়ে উত্তেজিত হয়ে কথা বলেনি। বিমলা অবাক হয়ে ভেবেছিলেন বাদল কবে থেকে ওরকম কথা বলতে শিখলো। ও যেন কত বড় হয়ে গিয়েছে, কত কি বোঝে। অবাক হওয়ার সঙ্গে একটু একটু রাগও হয়েছিল। বাদল যদি ছেলে মানুষের মতো চিৎকার চেঁচামেচি করত তাহলেই যেন বিমলা খুশি হতেন, অথচ আবার বাদল ওরকম করে কথা বলেছিল বলে একটা কেমন গর্ববোধ করেছিলেন। কিন্তু হরপ্রসাদ দুরকম কথা জানতেন না। ঠিক যেমন ভাবে কৃপাল দয়ালকে বলেছিলেন তেমনি ভাবেই বাদলকে বলেছিলেন ওসব কোনো কথা আমি শুনতে চাই না, এ বাড়িতে থাকতে হলে তোকে ওই পার্টি ছাড়তে হবে। হরপ্রসাদের এ ধরনের কথা বিমলার কখনো ভালো লাগে না। মানুষটা কথায় কথায় বাড়িতে থাকার খোঁটা দেয় কেন? বাদল ওর বাবার সে কথার কোনো জবাব দেয়নি, সামনে থেকে সরে গিয়েছিল। হরপ্রসাদ নিজের মনেই গজগজ করেছিলেন যারা দেশ গড়তে জানে না, কেবল ধ্বংস করতে চায়, তাদের আমি আমার বাড়িতে চাই না। তারা যে যার নিজের রাস্তা দেখে নিক গিয়ে। এমনি অনেক কথা বলেছিলেন। বিমলাও হরপ্রসাদের সামনে থেকে সরে গিয়েছিলেন। লোকটা কেবল বকতে ধমকাতেই জানে, কখনো দেখা গেল না মাথা ঠান্ডা করে ছেলেদের কিছু বোঝাবার চেষ্টা করছে। যেমন কৃপাল দয়ালের সঙ্গে করেছে, বাদলের সঙ্গেও সেই রকম করে কথা বলেছিল। বিমলার বুক ভরা অশান্তি আর উদ্বেগ শেষ পর্যন্ত বাদলের উপরেই তার রাগ হয়েছিল। সংসারে এত কিছু থাকতে পার্টি ছাড়া আর কিছু করার নেই। বাদলটাও শেষ পর্যন্ত সেই একই পথে চলে গেল। তিনি বাদলকে বলেছিলেন তুই লেখাপড়া করবি, খাবি দাবি, খেলা করবি, তুই কেন আবার পার্টি করতে গেলি? বাদল শান্তভাবেই বলেছিল আমি তো কারুর কোনো ক্ষতি করছি না। বিমলা রেগেই বলেছিলেন ওসব ক্ষতি টতি জানি না, একটা সংসারের মধ্যে তোরা সব এক একটা পার্টি নিয়ে থাকবি, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবি, এসব আর আমি সহ্য করতে পারছি না, তুই ওসব পার্টি টার্টি ছাড়। বাদল গম্ভীরভাবে বলেছিল আমি বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে চাই না, পার্টি আমি ছাড়তে পারবো না। বিমলা বলেছিলেন তা ছাড়বি কেন? তাহলে যে আমার একটু সুখ হয়। বুঝেছি, আমি না মরলে তোরা বাপ ভাইয়েরা কেউ পার্টি ছাড়বি না। এ আমি কোথায় আছি? এটা কি একটা সংসার? কতকগুলো পার্টি ছাড়া এ বাড়িতে কিছু নেই। বিমলার গলা বন্ধ হয়ে এসেছিল, চোখে জল এসে পড়েছিল। আবার বলেছিলেন এবার আমাকেও একটা পার্টিতে গিয়ে ঢুকতে হবে। মায়ের কথা শুনে বাদল বোধহয় একটু বিচলিত হয়েছিল। বলেছিল তুমি এরকম করছো কেন? বলেছি তো আমি বাবা দাদাদের কারোর সঙ্গে লড়তে যাচ্ছি না। কিন্তু বাদলের সে কথা টেকেনি। কখনো কৃপাল, কখনো দয়াল, কখনো বা হরপ্রসাদের সঙ্গে তর্কতর্কি বিবাদ লেগেই ছিল। বাইরের অশান্তি বাড়িতে দানা বেঁধে উঠেছিল। বাইরের যত গোলমাল বাড়িতে এসে তার বোঝাপড়া চলছিল। সকলেই আলাদা আলাদা করে বাদলের সঙ্গে বোঝাপড়া করছিল। বিমলা সেই সব কথা থেকেই বুঝতে পারতেন বাদল রীতিমতো পার্টির কাজ করছে, লেখাপড়া ওর মাথায় ছিল না। প্রথম কৃপালি একদিন বিমলাকে বলেছিল বাদলা খুব বেড়ে উঠেছে, ওকে সাবধান করে দিও, কোন দিন একটা কি ঘটে যাবে তখন আর কিছু করার থাকবে না। বিমলা বলেছিলেন আমাকে বলতে এসেছিস কেন? নিজের ভাইকে নিজেরা বোঝাতে পারিস না? ও বোঝাবার বাইরে চলে গেছে। বিমলা তিক্ত করেই জবাব দিয়েছিলেন আর তোরা বুঝি ভেতরে আছিস, তুই নিজে পার্টি ছাড়তে পারিস না? কৃপাল বলেছিল আমার যা বলবার বলে দিলাম,
বাদলা আগুন নিয়ে খেলা করছে, রোজ মাস্তানি আর মারামারি করে বেড়াচ্ছে। সকলেরই সকলের বিরুদ্ধে এক অভিযোগ। বিমলার সামনে এসে কৃপালি যে কেবল বাদলের বিরুদ্ধে শাসিয়েছে তা নয়, দয়ালও এইরকম ভাবে শাসিয়েছে। বিমলার সব থেকে অবাক লেগেছিল হরপ্রসাদও যখন একরকম ভাবেই শাসিয়েছে। বলেছে, তোমার ছোট ছেলেকে বলে দিও এখনো সময় আছে, ও যেন সাবধান হয়ে যায়, ওর বড় পাখনা গজিয়েছে, ও পাখনা পুড়ে যাবে। বিমলার বুকের মধ্যে সেদিন একবার কেঁপে উঠেছিল, কিন্তু হরপ্রসাদের উপর রাগও হয়েছিল। বলেছিলেন, নিজের ছেলেকে নিজে বোঝাতে পারো না? তুমি তো আর ছেলে মানুষ নও, তুমি পার্টি ছাড়তে পারো না, তারপরে ছেলেকে বলতে পারো না? সবাই এসে আমার কাছে বলছে। হরপ্রসাদ বলেছিলেন, তুমি ওসব বুঝবে না, আমার পার্টি ছাড়ার কিচ্ছু নেই, আমি ওদের মতো গুন্ডা পার্টি করছি না। কিন্তু বাদলা যেভাবে বাড়িয়ে তুলছে, ও একটা কিছু না ঘটিয়ে ছাড়বে না। বিমলা তিক্ত রাগে বলেছিলেন, আমাকে ওসব কথা বলে লাভ নেই, আমি তোমাদের সংসারে একটা দাসী বাদী আছি, তোমাদের খেদমতো খাটছি আর তোমরা লড়াই করছো, এবার আমাকে তোমরা রেহাই দাও। বিমলা হরপ্রসাদের কাছ থেকে সরে গিয়েছিলেন। শুনেছিলেন তারপরেও হরপ্রসাদ আপন মনে বকবক করছিলেন, বাদলার মরণ ধরেছে, পার্টির নেতাদের উস্কানিতেও নিজেকে কি একটা ভাবতে আরম্ভ করেছে। বিমলার বুকের মধ্যে আবার কেঁপে উঠেছিল। বাবা হয়ে হরপ্রসাদ কেমন করে বলেছিল ছেলেটার মরণ ধরেছে? কেবল বাদলের বেলায় না, হরপ্রসাদ সকলের বেলাতেই ও কথা বলেছেন। কৃপাল দয়ালের কথাতেও বলেছেন ওদের মরণ ধরেছে। হরপ্রসাদ কি ছেলেদের বাবা নয়? পিতৃত্বের থেকেও পার্টি কি বড়? ওদের কি ভ্রাতৃত্ব বলতে কিছু নেই? পার্টি কি তার উপরে? এই সংসারের মাঝখানে বসে এ কথাটা কোনোদিন তিনি বুঝতে পারেননি। কেবল ভেবেছেন তার ঘরে কেন এত অশান্তি। বাপ ছেলেরা মিলে একটা সুখের সংসার কি ওরা গড়তে পারত না? তার বদলে ওরা এক একজনের বিরুদ্ধে কেবল মরণ ধরাটাই দেখতে পেয়েছে। বিমলা বাদলকে বলেছিলেন, তোর বাবা দাদারা সবাই তোর নামে নালিশ করছে, তুই কি একটা বিপদ আপদ না ঘটিয়ে ছাড়বি না? বাদল বলেছে, বিপদ আপদ আবার কি? ওরা চায় ওরা পার্টি করবে, আমি চুপচাপ বসে থাকবো। তা আমি থাকবো কেন? ওদের শাসানিকে আমি কাঁচকলা ভয় পাই। বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করতে এলে আমরাও ছেড়ে কথা বলবো না। বিমলা তবু ধমকে বলেছেন, তুই কেন ওদের সঙ্গে লাগতে যাস? বাদল বলেছিল, আমি কেন লাগতে যাব? ওরাই আমাদের সঙ্গে লাগতে আসে। কেন, তুই বাবা দাদাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারিস না? বাবা দাদারা বুঝি মিলেমিশে আছে? পার্টির ব্যাপারে কারোর সঙ্গে কারোর মিলমিশ হবে না। একটু চুপ করে থেকে আবার বলেছে, পার্টির সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। তা বাবার দাদারা আমাকে যতই শাসাক, সবাই তো নিজেদের মধ্যে মারামারি করছে, আমার বেলাতেই খালি শাসানি, আমি কারোর পড়ুয়া করি না। বিমলা তার পরেও মোক্ষম কথাটি বলতে ছাড়েননি, বাপের অমতে এসব করছিস, এরপরে যদি তোর বাবা তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে? বাদল অনায়াসে জবাব দিয়েছে, বের করে দে, চলে যাব। তা বলে বাবাকে, বাবার পার্টিকে সমর্থন করতে পারবো না। বিমলা যেন শাঁখের করাতের তলায় পড়েছিলেন। কোনো দিকে তার শান্তি ছিল না। স্বামী পুত্রদের কারোকে তিনি বোঝাতে পারেননি। সংসারের মধ্যে 4টে পার্টির লড়াই চলছিল। একসঙ্গে বসে বাবা ছেলেদের খাওয়া উঠে গিয়েছিল। যদি বা কোনোদিন সবাইকে একসঙ্গে খেতে দিতেন, কেউ কারোর সঙ্গে একটি কথা বলতো না। কালের পুতুলের মতো সবাই নিঃশব্দে খেয়ে উঠে যেত। মা, মা কোথায় গেলে? এখন দয়াল ডাকছে, এর আগে কৃপাল ডেকেছে, হরপ্রসাদও ডাকাডাকি করেছে। বিমলা কোনো সাড়া দেননি, এবারও সাড়া দিলেন না। ওদের সকলের ডাকে চিরদিন সাড়া দিয়ে এসেছেন, আজ তিনি ওদের ডাকে সাড়া দেবেন না। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মোড়ের অবহেলিত ভাঙা শহীদ বেদির দিকে তাকিয়ে থাকবেন। ওইখানেই বাদলকে খুন করে ফেলে রেখে গিয়েছিল। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, সনসন পুবে বাতাসের সঙ্গে এবার ইলশে গুঁড়ি ছাটের মতো বৃষ্টি নেমে এলো। জবা গাছটা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বিমলার গায়ে মুখে পড়তে লাগলো। তিনি নড়লেন না। তিনি আর ওই রান্নাঘরটায় গিয়ে ঢুকতে পারছেন না। 18 বছর আগে বাদলের ওই আঁতুর ঘরে গিয়ে ঢুকলেই
তার সমস্ত শরীরের মধ্যে কেমন করছে। বিমলা স্থির থাকতে পারছেন না, তার পেটের মধ্যে যেন কেবলই কি নড়ে চড়ে উঠছে। বাদল নাকি? বাদল কি এখনো তার গর্ভে? বিমলা চোখ বুজে ঠোঁটে ঠোঁট টিপলেন। ব্যথা উঠছে নাকি তার পেটে? তার চোখের সামনে বাদলের সেই চেহারাটাই আবার ভেসে উঠল, ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃত বাদল। সেই মূর্তির দিকে তাকিয়ে সকলের শাসানির কথা তার মনে পড়েছিল। এই 3 মাস ধরে বারে বারে মনে মনে জিজ্ঞেস করেছেন, কারা মেরেছে বাদলকে? কৃপালের দল, দয়ালের দল, না হরপ্রসাদের দল? সবাই অস্বীকার করেছে তাদের দল বাদলকে মারেনি। পুলিশ যাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে তারাও অস্বীকার করেছে বাদলকে তারা মারেনি। অথচ সবাই শাসিয়েছে, সাবধান করে দিয়েছে। কৃপাল, দয়াল, হরপ্রসাদের পার্টি ছাড়াও আরও পার্টি আছে, কিন্তু স্বীকার করেনি। বাদলকে কারা মেরেছে বিমলাও জানেন না। কাদের হাতে বাদলের রক্ত লেগে আছে? যতই অস্বীকার করুক, কোনো না কোনো পার্টির হাতেই বাদলের রক্ত লেগে আছে। সেটা কোন পার্টি? কৃপাল, দয়াল, হরপ্রসাদের কথাই আগে মনে আসে। ওরা সকলেই বলেছে বাদলের মরণ ধরেছে, অথচ তারা বিমলার স্বামী পুত্র। বাদল কি হরপ্রসাদের ছেলে ছিল না? কৃপাল দয়ালের ভাই ছিল না? কেবল কি একটা পার্টির ছেলে? ওদের বিরুদ্ধে পার্টির ছেলে একটা। বাদল কি এই সংসারে একমাত্র বিমলারই ছেলে? তাই যদি হয় তবে বিমলা আজ ওদের ডাকে সাড়া দেবেন না। বিমলা শুনতে পাচ্ছেন ওরা সবাই তাকে ডাকাডাকি করছে। কৃপাল ডাকছে, হরপ্রসাদও ডাকছেন। ওরা নিজেরা কেউ কারোর সঙ্গে কথা বলে না, আলাদা আলাদা ডেকে চলেছে। মা, ও মা, মা কোথায় গেলে? কই গো, শুনছো? কোথায় গেলে? বিমলা টের পাচ্ছেন উঠোনে, ঘরে ঘরে, রান্নাঘরে সবাই তাকে ডাকাডাকি করছে। বৃষ্টির ছাটে ছুটোছুটি করছে। শুনতে পাচ্ছেন দয়াল রান্নাঘরের কাছ থেকে কণার মাকে চিৎকার করে ডাকছে, মাসিমা, ও মাসিমা। কণার মায়ের জবাব শোনা গেল, কি বলছিস রে দয়াল? মা কি আপনাদের বাড়িতে আছে? না তো, সকাল থেকে একবারও আসেনি তো। কোথায় গেল তোর মা? কি জানি, দেখতে পাচ্ছি না। রান্নাঘরের দরজা খোলা, কুকুর ঢুকে কড়ার তরকারি খেয়ে গেছে, রান্না বান্না কিচ্ছু হয়নি। কণার মায়ের উদ্বিগ্ন গলা শোনা গেল, সে কি রে, তোর মায়ের তো এরকম কখনো হয় না, দেখ খুঁজে কোথায় গেল। আমিও দেখছি। কোথাও যাননি বিমলা, বাড়িতেই আছেন। ভাঙা শহীদ বেদির দিকে দেখছেন। যারা বেদি তৈরি করেছিল তারাই বা আজ কোথায়? একটা শহীদ বেদি করেছিল, 3 মাসের মধ্যেই সেটা ভেঙে পড়েছে। তাদেরই বা কি হারিয়েছে? তারা সেই যে শহীদ বেদিতে বিমলাকে ডেকে নিয়ে গিয়েছিল, তারপরে আর আসেনি। তারা যেমন পার্টি করছিল তেমনি করছে। এ বাড়ির বাবা ছেলেরাও করছে। বিমলারই শুধু হারিয়েছে। 10 মাস বাদলকে গর্ভে ধারণ করেছিলেন। তার নাড়ি ছিঁড়ে বাদল এই পৃথিবীতে এসেছিল। 18 বছর আগে এতক্ষণে বাদল পৃথিবীতে এসেছে। এতক্ষণে মেঘুর মা বাদলকে ধুয়ে মুছে তার বুকের কাছে তুলে দিয়েছে। গম্ভীর স্বরে ওয়া ওয়া করে কাঁদছে। বিমলা তাকে স্তন চেনাবার চেষ্টা করছেন। বিমলার গায়ের মধ্যে কেঁপে উঠল। বাদলকে তিনি যেন বুকের মধ্যে অনুভব করছেন। বাদল কোথাও নেই, শ্মশানে না, শহীদ বেদিতে না, তার বুকেই আছে। বড় বউ, হরপ্রসাদ ছাতা মাথায় নিয়ে এসে দাঁড়ালেন। বিমলার শরীর শক্ত হয়ে উঠল, ঠোঁটে ঠোঁট টিপে রইলেন। হরপ্রসাদ তার ভাইদের মধ্যে সকলের বড়। পূর্ববঙ্গে একান্নবর্তী পরিবারে বিমলাকে বড় বউ বলেই ডাকা হতো। হরপ্রসাদ কখনো কখনো তাকে ওই নামে ডাকেন। বিমলা কোনো জবাব দিলেন না। হরপ্রসাদ বললেন, আমরা তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সে কথা হরপ্রসাদকে বলবার দরকার নেই। বিমলা জানেন আজ বাদলের জন্মদিন। হরপ্রসাদের সে কথা মনে নেই। ছেলেদেরও কারোর মনে থাকে না। বিমলা ভুলতে পারেন না কবে কোন ছেলেকে তিনি প্রসব করেছেন। মুখে কিছু বলেন না, কেবল 3 ছেলের জন্মদিনে ওদের একটু পায়েস রান্না করে খাইয়ে দেন। এতকাল দিয়ে এসেছেন। গত বছরও এই দিনে বাদলকে
পায়েস রান্না করে খাইয়েছিলেন। বাদলের জন্য আর তাকে পায়েস রান্না করতে হবে না। হরপ্রসাদের গলায় অসহায় বিস্ময়, কারণ তিনি বিমলার কিছুই বুঝতে পারছেন না। বলেই চলেছেন, রান্না বান্না কিছু করনি, আধ কাঁচা তরকারি কুকুরে খেয়ে গেছে। কি ব্যাপার তোমার? হরপ্রসাদ ব্যাপার কিছুই বুঝবেন না। বিমলা কিছুই বলতে চান না। তার চোখের সামনে শিশু বাদল খেলা করে বেড়াচ্ছে। দুরন্ত দুষ্টু ছেলে ছুটে বেড়াচ্ছে, গায়ে হাতে পায়ে কাদা মাখা। তারপরে বাদল বড় হচ্ছে, কিশোর বাদল স্কুলে যাচ্ছে, মায়ের কাছে দুটো পয়সার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। বাদল ছাড়া বিমলার কাছে এখন আর কিছু নেই। বাদল, বাদল, বাদল। সকলের কাছে ও ছিল একটা পার্টির ছেলে, সন্তান শুধু বিমলার। হরপ্রসাদের গলার শব্দে কৃপাল দয়ালু এসে দাঁড়ালো। ওরা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। ওরা কেউ কারোর সঙ্গে কথা বলে না, নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে পারছে না। বিমলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থ হয়ে গিয়েছে। কৃপাল বলল, মা তুমি এখানে কি করছো? দয়াল জিজ্ঞেস করলো, কি হয়েছে? সবাই অবাক, সবাই বিমলাকে বুঝতে চাইছে, কিন্তু ওদের বোঝার কিচ্ছু নেই। এরা তার স্বামী পুত্র, এদের ছেড়ে তিনি কোথাও যাবেন না, কিন্তু আজ তিনি ওদের সঙ্গে নেই। আজ ওরা সারাদিন পার্টি করতে চলে যাক, বিমলা আজ বাদলকে নিয়ে থাকবেন। বাদল এখন তার বুকে। হরপ্রসাদ বলল, ঘরে চলো বড় বউ, এখানে দাঁড়িয়ে ভেজো না। বিমলার দৃষ্টি মোড়ের ভাঙা বেদির দিকে। স্পষ্ট করে বললেন, যাব না। তিন পার্টির লোক নিজেদের মধ্যে অবাক হয়ে চোখাচোখি করল। কৃপাল বলল, রান্না বান্না করনি, আমরা খাবো কি? বিমলা নিচু পরিষ্কার গলায় বললেন, আজ আমি খেতে দিতে পারবো না। তিনটে পার্টির লোক অবাক। বিমলা তাদের কাছে পার্টির থেকেও যেন জটিল হয়ে উঠেছে। দয়াল বলে উঠল, আমরা তবে কি করব এখন? বিমলা বললেন, তোরা আজ তোদের পার্টির কাজে যা, আমাকে ডাকিস না। অন্তহীন বিস্ময়ে তিনজনই চুপ। বিমলা ওদের সামনে থেকে সরে গিয়ে ফণি মনসার বেড়া ঘেঁষে দাঁড়ালেন। তিনজনই দেখল, তিনজনের চোখেই অপরিচয়ের দৃষ্টি, যেন স্বামী চিনতে পারছে না স্ত্রীকে, ছেলেরা মাকে। অথচ কোনো কথা বলতেও যেন আর তাদের সাহস হচ্ছে না। এই প্রথম তারা শুধু অবাক না, বিমলাকে যেন তাদের কেমন ভয় করছে। তিনজনই আর একটু সময় দাঁড়িয়ে রইল। বাতাসের ঝাপটায় আর বৃষ্টির ছাটে দাঁড়িয়ে থাকা যায় না। তিনজনই একটা অসহায় অস্বস্তি আর বিস্ময় নিয়ে একে একে চলে গেল। বিমলা তেমনি দাঁড়িয়ে রইলেন। বৃষ্টির ছাটে ধুয়ে যাচ্ছেন, তার বুকের কাছে এখন কিছু ঠেলে উঠছে, গলার কাছে উঠে আসছে, তার চোখে এখন জল আসছে, বৃষ্টির জলে গাল ধুয়ে যাচ্ছে। তিনি বুকের কাছে হাত রেখে মনে মনে ডাকলেন, বাদল, বাদল, তুই আমার কাছেই রয়েছিস, আমার কাছে থাক।